স্বাগত ডেডলাইন ঢাকায়, আপনাদের সাথে আছি আমি গোলাম কিবরিয়া। প্রচণ্ড তাপদাহে ঘুরছে দেশ, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিংয়ের মাত্রা। বিশেষজ্ঞদের মতে অপরিকল্পিত নগর ও শিল্পায়ন, বনাঞ্চল ধ্বংসসহ নানা কারণেই বিরূপ হয়ে উঠছে আমাদের আবহাওয়া ও পরিবেশ। এদিকে তীব্র গরমে অতিষ্ঠ মানুষ একটু স্বস্তির জন্য পান করছেন রাস্তার পাশের অস্বাস্থ্যকর শরবত, খাচ্ছেন খোলা তরমুজ, আক্রান্ত হচ্ছেন পেটের পীড়া সহ নানা রোগে। তবে স্বস্তির খবর হচ্ছে দেশের কোথাও কোথাও আজ দেখা মিলেছে কাঙ্ক্ষিত বৃষ্টি। বৈরী আবহাওয়ার কারণ ও করণীয় নিয়ে কথা হবে আজকে ডেডলাইন ঢাকায়। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন ডক্টর এবিএম আবদুল্লাহ, আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার সাব্বির আহমেদ। স্বাগত আপনাদের। তীব্র গরমে পুড়ছে দেশ, মানুষ আক্রান্ত হচ্ছে নানা রোগে। এই গরমে রোগ বালাইয়ের পাশাপাশি আর কি কি সমস্যা হয় মানুষের? হ্যাঁ, প্রথমে কথা হলো যে তাপমাত্রা বাড়ার সাথে সাথে তাপমাত্রাজনিত অনেক রোগ ব্যাধি তো হচ্ছেই, যেমন হিট এক্সহশন, হিট স্ট্রোক, এর সাথে বিভিন্ন রকমের ডায়রিয়াজনিত রোগ, টাইফয়েড, প্যারাটাইফয়েড, জন্ডিস, এগুলো বাড়তেছে। কিন্তু তাপমাত্রার সাথে আরও কতগুলো প্রবলেম একসাথে দেখা দিচ্ছে। যেমন ধরেন তাপমাত্রা বেশি বাড়ার কারণে আমাদের বিদ্যুতের সমস্যা হচ্ছে, বিদ্যুৎ সময়মতো সাপ্লাই দিতে পারছে না, সেই কারণেও কিছু সমস্যা হচ্ছে। পানির স্তর নিচে যাচ্ছে, পানির সমস্যা হচ্ছে, এবং পানি কম থাকাতে পানির জন্য পানি তো মানুষের ব্যবহার করতে হয়, এবং সে কারণেও বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে। এর সাথে গ্রামে গঞ্জের কৃষক, শ্রমিক সবার কিন্তু তাপমাত্রার সাথে সাথে বিভিন্ন রকমের সমস্যা আছে। সে সবচেয়ে যেটা জরুরি, আমি যেটা বলতে চাচ্ছি, যে বাইরের টেম্পারেচার তো অনেক হাই, 40-41 এরকম হয়ে যাচ্ছে। এমনকি গত 54 বছরের মধ্যে এবার নাকি টেম্পারেচারটা সবচেয়ে হাইয়েস্ট। হাইয়েস্ট টেম্পারেচার হওয়ার জন্য, তাপের জন্য সরাসরি যে রোগগুলো হচ্ছে, মানুষের শরীরের তাপমাত্রা যখন বেড়ে যায় 104-105, এর বেশি হয়ে গেলে অনেক সময় বেশি তাপমাত্রা বাড়লে হিট এক্সহশন হয় শুরুতে, ফলে মানুষ খুব টায়ার্ড হয়ে যায়, দুর্বল, ক্লান্তি, অবসাদ, অনেক সময় বমি হয়, বমির ভাব, এগুলো হতে পারে। এর সাথে সবচেয়ে যেটা ডেঞ্জারাস, যখন 105 ডিগ্রি টেম্পারেচার ছেড়ে যায় বডিতে, একটা স্টেজে যায় মানুষের ঘাম হয় না আর শরীরে। ঘাম না হওয়ার জন্য বডির টেম্পারেচার কিন্তু আসলে বের হতে পারে না। তখন দেখা যায় আরও দুর্বল লাগে, ক্লান্তি লাগে, টায়ার্ড লাগে, মাথা ব্যথা করে, মাথা ঘোরায়, প্রস্রাব কমে যায়, বমি হয়, বমির সাথে সাথে এমন একটা পর্যায়ে মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে, যেটাকে আমরা হিট স্ট্রোক বলি। এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় কি? আমাদের কি করতে হবে? পরিত্রাণের পর মূলত হলো হিটে যত এক্সপোজার কম হওয়া যায়, রোদের মধ্যে কাজকর্ম কমাইতে, বিশেষ করে যারা শ্রমিক, কৃষক বা রাস্তাঘাটে বিভিন্ন রিক্সাওয়ালারা যারা কাজ করেন, তাদের একটা কাজ করতে হবে যে হিট যতটুকু কম দেওয়া যায় শরীরে, তারা ছাতা ব্যবহার করতে পারেন, মাথায় একটা কাপড় ব্যবহার করতে পারেন, মাঝে মধ্যে বেশি হিটের মধ্যে কাজ করে আবার একটু ছায়াতে আসবেন। এটা হলো মৌলিক। কারণ এর সাথে আরেকটা কাজ করতে আসলে প্রচুর ডিহাইড্রেশন কিনতে হয়, শরীরের পানি লস হয়ে যায়, তা থেকে প্রচুর পানি পাড়তে হয়। অনেক সময় পানি পান করলেই হয় না, অনেক সময় কিন্তু লবণ মিশ্রিত পানি পান করলে ভালো হয়। কেউ অরস্যালাইন খেতে পারেন, অরস্যালাইন এটা খেতে পারেন আর কি। সুতরাং প্রচুর পানি খেতে হবে আর কি। আর পানি পান করার সময় খেয়াল রাখতে হবে যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কারণ যেখানে সেখানে যে কোনো পানি পান করলে তো হয় না। বিশেষ করে রাস্তাঘাটে বিভিন্ন রকমের শরবত পাওয়া যায়, বা শরবত জাতীয় অনেকগুলো ড্রিঙ্ক পাওয়া যায়, এগুলো কিন্তু যতটুকু অ্যাভয়েড করা যায় সেটা কিন্তু সবচেয়ে ভালো। এর সাথে আরেকটা কাজ করতে হয়, বডিতে যদি হিট যদি বের না হতে পারে তাহলে কিন্তু সমস্যা হয়। কিন্তু সবচেয়ে ভালো একটু ঢিলে ঢালা কাপড় চোপড় পরবে আর কি। খুব টাইট প্যান্ট, টাইট ট্রাউজার, এগুলো যত কম করা যায় ততই ভালো আর কি। আরেকটা পয়েন্ট খেয়াল রাখবে, বিশেষ করে বাচ্চাদের বেলায় বা বয়স্কদের, ছোটো বাচ্চারা যারা স্কুলে যায়, স্কুলে ফিল্ডে খেলাধুলা করে, রোদের মধ্যে দৌড়াদৌড়ি করে, তাদের কিন্তু সমস্যাটা আরও বেশি হতে পারে আর কি। সুতরাং ওই দিক থেকেও বাচ্চাদের বেলায় কিন্তু বেশি সতর্ক হতে হবে, রোদে ফিল্ডে যেন খেলাধুলা, দৌড়াদৌড়ি এগুলো যেন একটু কম করে আর কি। এর পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাস, মানে প্রতিদিন খাদ্যাভ্যাসের সবচেয়ে জরুরি হলো, খাদ্যের মধ্যে প্রথম কথা হলো যে বিশুদ্ধ খাদ্য, পরিষ্কার পানি, এগুলো তো আমাদের ব্যবহার করতেই হবে। বিশেষ করে রাস্তাঘাটে যেগুলো পাওয়া যায়, বিভিন্ন রকমের যে আজকাল তরমুজ, শরবত, এই জাতীয় যে খাওয়া পাওয়া যায়, এগুলো কিন্তু যতটুকু অ্যাভয়েড করা যায় ততই ভালো। কারণ একটা পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়ার সঙ্গে তো এটার সম্পর্ক অবশ্যই আছে আর কি। আর বিশেষ করে খাওয়া দাওয়া, ইভেন ঘরেও যেগুলো খাদ্য অনেকক্ষণ কিন্তু রাখা থাকলে, বেশি হিটের কারণে কিন্তু খাদ্যগুলো নষ্ট হয়ে দ্রুত পচনশীল খাদ্য, বিশেষ করে এগুলো খেলে কিন্তু ডায়রিয়া বা ডায়রিয়াজনিত যত রকমের রোগ, এগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। সুতরাং ওই দিক থেকেও কিন্তু আমাদেরকে খুব সতর্ক হতে হবে আর কি। জি, ডক্টর আবদুল্লাহর কথার জের ধরে যাচ্ছি। উনি যেটা বলছিলেন যে 54 বছরের সর্বোচ্চ তাপমাত্রা আমরা পত্রপত্রিকায় দেখেছি। এই যে তাপমাত্রা বাড়ছে, গতকালের যে তাপমাত্রাটা ছিল, এটার কারণটা কি? দেখুন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং
অনেক বিশ্লেষণ রাখে প্রশ্নটি। প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রতিদিনের যে ঘটনাটা ঘটে আমাদের আবহাওয়ায়, এটাকে আমরা আবহাওয়া বলি প্রতিদিনের ফিনোমেনাটাকে, কিন্তু এটা যখন একটা দীর্ঘ সময় ধরে হয় তখন তাকে আমরা বলি ক্লাইমেট বা জলবায়ু। তো কোনো একটা এবার যেটা গরম দীর্ঘ প্রলম্বিত যেই গরমটা হবে, এটা কি আমরা না, জলবায়ু আবহাওয়ার বলবো? পরিস্থিতিগুলো যখন কিউমুলেটিভ হারে দীর্ঘদিন একই অবস্থায় চলতে থাকে তখন আমরা বলি যে ক্লাইমেটের মধ্যে পরিবর্তন হচ্ছে। এখন কোনো একদিনের তাপমাত্রা হঠাৎ করে যদি হঠাৎ বাড়ে বা কমে, তাতে সাময়িকভাবে আপনি ডিসকমফোর্ট ফিল করতে পারেন এবং উদ্বিগ্ন হতে পারেন, কিন্তু এটা আপনার লাইফ অ্যান্ড লাইভলিহুডের উপরে ব্যাপক কোনো পরিবর্তন আনবে না। কিন্তু কোনো একটা জায়গার কোনো একটা দেশের ক্লাইমেট যদি, জলবায়ু যদি দীর্ঘমেয়াদী পরিবর্তন হওয়া শুরু করে, তাহলে এটা সুদূর প্রসারী প্রভাব থাকবে। এটা শুধু কমফোর্টের ব্যাপার নয়, এটা অস্তিত্বের প্রশ্ন। কৃষিতে একটা আপনার সম্পূর্ণ প্রশ্ন করে রাখি, আমাদের দেশে এই যে গরম, তীব্র গরম, এটা কি সাময়িক নাকি এটা না, এটা জলবায়ুর মধ্যে এখনো পড়ে এটাকে যাচ্ছে? সাময়িক বলা যাচ্ছে না। এখন আমরা যদি লক্ষ্য করি আমাদের দেশের এই ক্লাইমেটিক ফিনোমেনাকে, গত কয়েক বছর যাবত আমাদের তথ্যপাত্র যেভাবে দেখা যাচ্ছে, যখন যেটা যেভাবে আসার কথা, যে টেম্পারেচারটা যখন আসার কথা, যেমন এটা এপ্রিল মাসে আমাদের গড় যে তাপমাত্রা থাকার কথা তার চাইতে এই বছর অন্তত 3 ডিগ্রি সেলসিয়াস বেশি আছে। তো এই 3 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকা কিন্তু একটা মারাত্মক, গত কয়েক বছরের ধারাবাহিকতা কি এবং এমনই? তাই। এবং আমরা যদি বিশ্বের এবং সেটাই শঙ্কার বিষয়। শঙ্কার বিষয় যে আমাদের ক্রমাগত এই বিশ্বের তাপমাত্রা যেমন বেড়ে যাচ্ছে, আমাদের বাংলাদেশেও ঠিক এরকমই প্রভাব দেখা যাচ্ছে। তো এই গড় তাপমাত্রা যদি বেড়ে যায় একটা দেশের, এবং সিজনালিটি যেটা, যখন যেটা আসার কথা, শীতকালে যদি অতিমাত্রা শীত পড়ে এটাও যেমন আমার আশঙ্কার বিষয়, গ্রীষ্মকালে যদি অতিমাত্রায় তাপমাত্রায় বেড়ে যায় এটাও আমার দুশ্চিন্তার বিষয়। আবার যেই সময় আমার বৃষ্টিপাত আসার কথা ওই সময় যদি বৃষ্টিপাত না আসে সেটাও কিন্তু আমার দুশ্চিন্তার বিষয়। এই ফিনোমেনাগুলো সাম্প্রতিককালে খুব ব্যাপক হারে, এটার কারণটা একটু যদি এইটার কারণ তো এখন আমরা যেটা বলছি, এর কারণ অনেক। প্রকৃতি তার নিজের নিয়মেই কিছু পরিবর্তন ঘটে। আমরা জানি সূর্যের সাথে পৃথিবীর এটি সম্পর্ক আছে, এবং আজ থেকে অনেক বছর আগে 1950s দিকে একটা তত্ত্ব এসেছিল, অ্যাস্ট্রোনমিক্যাল থিওরি অফ ক্লাইমেট চেঞ্জ। অর্থাৎ প্রকৃতি তার নিজের কারণেই জলবায়ু পরিবর্তন করছে, হয়ে যাচ্ছে। এটা 10 বছরে হতে পারে, 20 বছরে, 50 বছরে, 100 বছরে। কিন্তু তার সাথে গত 200 বছরে অর্থাৎ শিল্প বিপ্লবের পরে আমাদের মানুষের যে কর্মকাণ্ড, মানুষের যে অবৈজ্ঞানিক বা অতিমাত্রায় নগরায়ন অথবা অতিমাত্রা শিল্পায়নের ফলে, যেটাকে আমরা বলি এখন গ্রিন হাউস ইফেক্ট, এই মানুষের কর্মকাণ্ডের ফলে আমরা আর্টিফিশিয়ালি আমাদের এই তাপমাত্রাটাকে বাড়িয়ে তুলছে। সুতরাং প্রাকৃতিক কারণের সাথে এখন সম্পৃক্ত হয়েছে, সংযুক্ত হয়েছে আমাদের মানব সৃষ্ট কারণ। এই মানব সৃষ্ট কারণে আমাদের বিশ্বের তাপমাত্রাকে এত দ্রুত বাড়িয়ে তুলছে, যেটা এখন আমাদের খুব উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং আজকে যে বাংলাদেশের বা ঢাকা শহরের বা দেশের মধ্যে যে অতিমাত্রায় তাপমাত্রা বৃদ্ধির লক্ষণ দেখতে পাচ্ছি, এটা কিন্তু বিশ্ব তাপমাত্রার মানে বৃদ্ধিরই একটি ধারাবাহিকতা। এ থেকে পরিত্রাণের পথ কি সেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। আমি একটু যাচ্ছি ডক্টর খন্দকার সাব্বির আহমেদের কাছে। আমরা আবারও যাই, ঢাকা শহরে ঢুকে যাই। যদি আমরা দেখেছি যে বিশ্বের বসবাস অযোগ্য হিসেবে 10টি শহরের তালিকায় স্থান করে নিয়েছে ঢাকা শহর, এবং এর আগেও ঢাকা শহর নিয়ে নানা রকম কথা হয়েছে, এবং আমরাও যেটা বুঝতে পারি যে ঢাকা ক্রমশই বসবাসের জন্য একটা কঠিন জায়গা। অযোগ্য বলবো না, এখনো অযোগ্য হয়নি হয়তো, কিন্তু কঠিন হয়ে যাচ্ছে ঢাকায় বসবাস। এটা কি কারণে হচ্ছে? এটার মূল কারণ হচ্ছে, মানে শহরকে আমরা বলি হচ্ছে ম্যান মেড ল্যান্ডস্কেপ, এটা মানব সৃষ্ট ল্যান্ডস্কেপ, এটা ন্যাচারাল না। তো যেটা হচ্ছে এটা তো আমাদের অ্যাক্টিভিটির কারণেই, যেটা বললেন যে এটা তৈরি হয়েছে। তো ঢাকা শহর কোন ডিরেকশনে যাবে, এটার বসবাসযোগ্যতা আমরা কিভাবে দেখব 50 বছর 100 বছর ডাউন দ্য লাইন, এইটা নিয়ে কোনো ধরনের স্পেসিফিক স্ট্র্যাটেজিক প্ল্যানিং বা ভিশনিং নাই। আপনি অফিস ওয়ার্ক করে কোনো মানে সিটি এজেন্সি ডে টু ডে অফিস ওয়ার্ক করে একটা হ্যাবিটেবল সিটিতে এন্ড আপ করবে না। তো আপনাকে উইলফুলি চাইতে হবে, এটার জন্য পলিসিস লাগবে, প্ল্যানিং লাগবে, নতুন গাইডলাইন লাগবে। শুনুন, আপনি কোথায় যেতে চান এটা আপনি ডেলিভারেট একটা ব্যাপার, আপনি প্ল্যান করে ওটার দিকে যেতে হবে, এবং ওটা করার জন্য যেরকম পরিবর্তন আনতে হবে আপনার বিল্ডিং ল থেকে শুরু করে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজিস থেকে, সেটা করলেই আমরা ঢাকা শহরকে হ্যাবিটেবল করতে পারি। আর যদি এটা প্যাসিভ থাকি, এখনো কি আমাদের সেই সুযোগ আছে ঢাকা? আমি ডেফিনেটলি ঢাকা শহরকে এখনো স্যালভেজ করা যায়। করতে হলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে, আপনি আজকের যে ইস্যু নিয়ে আমরা আলাপ করছি সেটা হচ্ছে যে মানে আরবান ক্লাইমেটের যে হিট আইল্যান্ড ইফেক্ট,
এবং এটার কারণে যে প্রবলেমসগুলো হচ্ছে, এটাকে যদি অ্যাড্রেস করতে চাই তাহলে একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার স্ট্র্যাটেজি নিতে হবে, সেটা হচ্ছে গ্রিন ইনফ্রাস্ট্রাকচার বলে একটা জিনিসকে চিহ্নিত করতে হবে। গ্রিন ইনফ্রাস্ট্রাকচার মানে হচ্ছে ওপেন স্পেস, ফরেস্ট, গ্রিন এরিয়ার, ভেজিটেশন। এগুলো কিন্তু রাস্তার পাশে অর্নামেন্টাল ট্রি 15টা 20টা 1000 লাগিয়ে সেটা হবে না। আমরা বলতে যাচ্ছি গ্রিন ইনফ্রাস্ট্রাকচার দরকার, এবং এটাও বিভিন্ন যে রাস্তাঘাট, ফ্লাইওভার বলে যেসব আমরা ইনফ্রাস্ট্রাকচার বলছি, হ্যাঁ, গ্রিন ইনফ্রাস্ট্রাকচার ওরকম একটা ইয়ের দাবি রাখে। এবং এই জিনিস মধ্যপ্রাচ্যের অনেক শহর যদি আমরা দেখি, বা পার্শ্ববর্তী ইন্ডিয়ার দিল্লির শহর যদি দেখি আমরা, তারা কিন্তু পরিকল্পিতভাবে শহরের বাইরে বনায়ন করে অনেকটাই মানে তাদের অ্যাটলিস্ট আছে। আর আমাদের এখানে যেখানে আমাদের প্রাকৃতিক জলাশয়গুলো দখল হয়ে যাচ্ছে, যেখানে আমরা সেগুলো রক্ষা করতে পারি না, সেখানে আপনাদের কি কোনো রেকমেন্ডেশন ছিল এটা নিয়ে, বা কখনো কোনো আপনারা সুপারিশ করেছেন? এই বিষয়ে আমি আপনার কাছে জানতে চাইবো একটা বিরতির পর। নিচ্ছে একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। যে বিষয়ে আলোচনা করছিলাম, ঢাকাকে বসবাসযোগ্য নগরী করতে হলে কি কি পদক্ষেপ নেওয়া জরুরি? যেটা আমি তখন বলছিলাম যে আজকের কনটেক্সটে মানে বসবাসযোগ্য করতে তো অনেক কিছুই প্রয়োজন, কিন্তু আজকের যে কনটেক্সট নিয়ে আমরা আলাপ করছি সেইটার রেসপেক্টে যদি বলতে হয় তাহলে আমাকে গ্রিন ইনফ্রাস্ট্রাকচার আরও বাড়াতে হবে, রেকগনাইজ করতে হবে এটা একটা ইনফ্রাস্ট্রাকচার ইস্যু হিসেবে। কোনো সুপারিশ ছিল? সুপারিশ আমাদের যে মানে ড্যাপ বলে ডিটেল এরিয়া প্ল্যান, সেখানে এই ওপেন স্পেস, জলাশয়, খাল, নদীনালা সম্পর্কে স্পেসিফিক আইডিয়াজ আছে, এবং নতুন করে ড্যাপ রিভিশন হচ্ছে, সেখানেও আই এম শিওর এগুলো থাকবে। তো এই জিনিসগুলোকে ফলো থ্রু যদি করা যায় তাহলে ঢাকা আরও বেশি। ড্যাপের মধ্যে আপনাদের কি কি সুপারিশ ছিল? মানে স্পেসিফিক ড্যাপ তো আসলে যেসব প্রতিষ্ঠান কাজ করেছেন, আমরা বইয়ের থেকে আমরা করিনি, কিন্তু যেসব প্রতিষ্ঠান কাজ করেছে, কনসালটেন্টরা কাজ করেছেন প্রাইভেট সেক্টর থেকে, রাজুকের বিষয়গুলো যদি একটু আমাদের, সেখানে যেমন ধরেন বিভিন্ন এলাকা নিরিখে আমরা যেসব লো ল্যান্ডস আছে, ফ্লাড প্লেনস আছে, পুকুর, জলাধার আছে, এগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে, যেগুলোর মধ্যে বিল্ডিং কনস্ট্রাকশন হবে। সবুজ অঞ্চলকে আইডেন্টিফাই করেছেন, যেখানে বনায়ন থাকতে হবে, সবুজ গাছপালা থাকতে হবে। কিছু কিছু এলাকার বলা আছে, কিন্তু আমাদের সাফিসিয়েন্ট ঘনবসতিপূর্ণ ঢাকা শহরের মধ্যে কি আসলেই সেটা সম্ভব যে কিছু এলাকা চিহ্নিত করে, এখানে যেমন রমনা পার্ক আছেই অলরেডি, যেগুলো আছে ইতিমধ্যে, এর বাইরে কি কোনো জায়গা চিহ্নিত করে সবুজ বনায়নের জন্য বরাদ্দ রাখা সম্ভব? বাস্তবে সম্ভব? রাইট, এখানে দুটো জিনিস বলি। একটা হচ্ছে যে এই জায়গাগুলো তো এয়ারমার্ক আছে গ্রিন এরিয়া হিসেবে, কিন্তু ঢাকা শহরে অনেক পকেটস এন্ড অনেক স্পেসেস আছে যেগুলো এখনো ওপেন স্পেস, গ্রিন আছে। সেগুলো যদি আমরা বিল্ড করে ফেলি, যেহেতু পার্ক হিসাবে ডেলিনেটেড না, তাহলে একটা ডিজাস্টার হবে। তো সেগুলো এখনো করার স্কোপ আছে। আর আপনি যেটা বললেন যে ডেন্স আরবান এরিয়া, কোনো স্পেস নাই, সেখানে কি করণীয়? সেখানে আমরা কিন্তু রেট্রোফিট করতে পারি, গ্রিন রুফের দিকে যেতে পারি। গ্রিনিং রুফ লেভেলে আনা সম্ভব, যেটা আরবান হিট আর্নিং ইম্প্যাক্টকে অনেকটা লাঘব করে। তো এই স্ট্র্যাটেজিজ আর দেয়ার, যেগুলোকে আমরা পার্সু করতে পারি। তবে আমি একটা জিনিস বলিনি, যে এই যে হিটের ইফেক্ট যেটা একটু আগে বলছিলেন, যে লং টার্ম ইফেক্ট যদি হয়, যেটা আস্তে আস্তে ধীরে ধীরে চেঞ্জেস আছে, তখন আমরা সব অ্যাডাপ্ট করতে পারি। কিন্তু হঠাৎ করে যখন আসে, যেমন এটা আসলো, বা অনেক সময় কোল্ড ওয়েভ হয়, তখন কিন্তু আমরা অ্যাডাপ্ট করতে পারি না, তখন প্রবলেমসগুলো হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, 2003 সালে ইউরোপে 70,000 পিপল ডাইড, এবং ফ্রান্সে 3,000 লোক মারা যায় শুধু এই ঢাকার আজকে এবং কালকের যে টেম্পারেচার আমরা রেকর্ড করলাম, এই টেম্পারেচারে 38-40 ডিগ্রি সেলসিয়াসে অনেক লোক মারা গেছে, হাসপাতাল পর্যন্ত নেওয়া যায় না। অবশ্যই এরা সবাই বয়স্ক লোকজন ছিলেন, এবং ডাক্তার সাহেব বলতে পারবেন যে বয়স্ক লোকেরা কিন্তু থার্মো রেগুলেশন করতে পারেন এফেক্টিভলি, এবং যদি ডিহাইড্রেটেড হয়ে যায় তখন কলাপস করে। তো এটা এই ইস্যুটা আমরা যদিও হট এনভায়রনমেন্টে অনেকটা অ্যাডাপ্টেড, কিন্তু দেয়ার ইজ এ লিমিট। যদি আরও বেড়ে যায় তখন কিন্তু রিস্ক চলে আসে, সহ্যের মাত্রা ছাড়িয়ে গেলে সেটা বিপর্যয়ের দিকে যাবে। আমি যাচ্ছি ডক্টর শহীদুল ইসলামের কাছে, যে বিষয়টি আপনি বলছিলেন যে দীর্ঘমেয়াদী যে পরিবর্তন হচ্ছে, এখন সেটার জন্য কি আমরা সেটার জন্য কি আমরা প্রস্তুতি নেব, সেটা মেনে নেওয়ার জন্য, নাকি সেটা মোকাবেলায় আমাদের কিছু করণীয় আছে? কোনটা আমাদের জন্য? প্রথম কথা হলো যে করণীয় বিষয়টাতে এটার সাথে মাল্টি স্টেক জড়িত। একটা হলো একটা আন্তর্জাতিক পর্যায়ে করণীয় আছে, আর একটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে বা জাতীয় পর্যায়ে করণীয় আছে।
এই যে ক্লাইমেট চেঞ্জ যার প্রভাব আজকে আমাদের হিট স্ট্রোক পর্যন্ত গিয়ে চলছে বা আমরা আরো খুব ভয়াবহ একটা পরিস্থিতির জন্য অপেক্ষা করছি, এটার সৃষ্ট কিন্তু আমাদের এখানে নয়। এটার জন্য আমরা অঙ্গুরি নির্দেশ করছি বা রেসপন্সিবল যারা তাদের বলছে ডেভেলপ ওয়ার্ল্ড, এবং এটার যেহেতু কোনো পলিটিক্যাল বাউন্ডারি নেই ক্লাইমেটের বা ক্লাইমেট চেঞ্জের, সুতরাং তাদের ফলাফলটা আজকে আমাদেরকে ভোগ করতে হচ্ছে। এখন যদি এটাকে ডিফেন্ড করতে হয়, এখান থেকে পরিত্রাণ পেতে হয়, তাহলে ওই উৎসমূলে আমাদের যাওয়া দরকার, এবং উৎসমূলে আমাদের আন্তর্জাতিক যে নেগোসিয়েশনগুলো হচ্ছে সেখানে কিন্তু তারা তাদের অবস্থান থেকে সরে আসছে। কোপেনহেগেনে যেই সম্মেলনটা হলো হচ্ছে ক্রমাগত হচ্ছে, COP19 শেষ হয়েছে, এখন 20 এর জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু সেটা তো কোনো ফলাফল খুব বেশি আসছে না। এখন যদি মিটিগেশনের দিকে যেতে চাই, অর্থাৎ এটাকে যদি স্টপ পর্যায়ে যেতে চাই, তাহলে এগিয়ে আসতে হবে হচ্ছে উন্নত বিশ্বের, অথবা আমাদের সেই প্রযুক্তিগত অবস্থা নেই, অর্থনৈতিক সক্ষমতা নেই, আমাদের কাছে বিকল্প কোনো জায়গা নেই অ্যাডাপ্টেশন ছাড়া। কিন্তু মনে রাখতে হবে অ্যাডাপ্টেশনেরও একটা লেভেল আছে, মিটিগেশনেরও একটা মাত্রা আছে। আমি মাত্রার বাইরে যখন যাব, আমরা কিন্তু জাতিগতভাবে অ্যাডাপ্টেড করি অভ্যস্ত। আমরা বন্যার মধ্যে কিভাবে বসবাস করতে হয় আমরা জানি, আমরা গরমের মধ্যে কিভাবে বসবাস করতে তাও জানি, কিন্তু জানি মানে এই নয় যে আমি আমার সীমার বাইরে জানি, এরও একটা সীমাবদ্ধতা আছে। অনেকেই বলেছেন যে যদি কোনো কারণে আমরা বন্যা কবলিত হয়ে যাই, তাহলে তো আমরা ভাসমান এগ্রিকালচার তৈরি করব। আমাদের পূর্বপুরুষরা ভাসমান এগ্রিকালচারে অভ্যস্ত, কিন্তু এই ভাসমান এগ্রিকালচার দিয়ে তো আমি আমার সভ্যতাকে টিকিয়ে রাখতে পারবো না। আবার যদি অতিমাত্রায় বৃষ্টিহীনতার মধ্যে আমরা পড়ে যাই, তাহলে যদি এটা মরুকরণের দিকে যায়, তাহলেও কিন্তু এই সুজলা সফলা শস্য শ্যামলা দেশের সংজ্ঞাই বদলে যাবে। তা আমাদের অ্যাডাপ্টেশন মিটিগেশনের অবস্থায় যদি যাই, আমাদের এখন রাষ্ট্রীয় যে পলিসি, তাতে আমাদের অ্যাডাপ্টেশনের বিকল্প কিছু নাই বলেই আমরা অ্যাডাপ্টেশনটাকে প্রায়োরিটি দিচ্ছি, কিন্তু সেটারও কিন্তু একটা সীমা আছে। আর অ্যাডাপ্টেশন দেওয়া ছাড়া এই না, মিটিগেশনে যেতে চাইলে যে মানি ড্রেন দরকার, আমার নিজস্ব সোর্স থেকে সেটা সম্ভাবনা নেই। এবং আমরা যেহেতু কূটনৈতিক পর্যায়েও কি আমাদের সেই সক্ষমতা আছে কিনা, আমি যদি বলি বাংলাদেশের মতো আর্থসামাজিক অবস্থার অন্যান্য দেশের সাথে যদি তুলনা করি, তাহলে আমি অন্তত এই ক্লাইমেট চেঞ্জের কূটনীতিতে বাংলাদেশ একটি ভালো অবস্থায় আছে। কিন্তু তার কূটনৈতিক সার্থকতা ব্যর্থতা বহুলাংশ নির্ভর করে কিন্তু অন্যান্য স্টেক হোল্ডারদের ভিতরে, বিশেষ করে উন্নত বিশ্বের উপরে, এবং তারা কিন্তু তাদের নিজস্ব ইন্টারেস্টের বাইরে যাচ্ছেন না। তাই তারা যদি এখন মনে করে আমার অ্যাডাপ্টেবিলিটির ক্যাপাসিটি বাড়িয়ে দিয়ে তারা তাদের অবস্থানে ঠিকতে পারে, তারাও সেই পলিসির দিকে যেতে চাইবে। সেজন্য দেখেন আমরা এখন কম্পেনসেশনের দিকে বেশি যাচ্ছি, রাদার দেন তাদেরকে স্টপ করা। আমরা কিন্তু বলতে পারছি না যে তোমরা বিশ্ব তাপমাত্রায় কিন্তু 2 ডিগ্রি অ্যান্ড 4 ডিগ্রির দুইটা সিনারিও আছে। যদি কোনো কারণে আর নতুন অ্যাডিংও নাও হয়, তবুও কিন্তু গ্লোবাল টেম্পারেচার 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। এইটার যে লস, এটাকে সামাল দিতেই কিন্তু আমাদের অনেক বেগ পেতে হবে। যদি 4 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়, তাহলে কিন্তু আমাদের অবস্থা আরও করুণ হবে। এই করুণ অবস্থা মোকাবেলা করার মতো সামর্থ্য যেহেতু আমাদের নাই, ফান্ড যেহেতু আমাদের নাই, তাদের সেই কম্পেনসেশনটা দেওয়াই নৈতিক দিক থেকে ঠিক। কিন্তু সেখানেই তো আন্তর্জাতিক ডায়ালগগুলো থেমে আছে। না, আমরা কি করব? আমরা কি তাদেরকে বলবো যে তোমরা ইমিশন বন্ধ করো, এবং সেটাই নৈতিকভাবে বলা উচিত, কিন্তু তারা যেহেতু সেখান থেকে ফিরে আসছে না, তাই আমাদের দ্বিতীয় পথটা যাওয়া ছাড়া কোনো উপায় নেই যে কম্পেনসেশন দিতে হবে। কিন্তু মনে রাখতে হবে রিয়েল সলিউশন কিন্তু ক্ষতিপূরণ পাওয়ার অর্থ তো হচ্ছে কি মেনে নেওয়া এবং এর সঙ্গে কিন্তু এছাড়া কিন্তু সেই ক্ষতিপূরণের তো যথোপযুক্ত ক্ষতিপূরণ আমাদের মতো ভিকটিম দেশগুলো পাচ্ছে না। এটা হলো আপনি বলছেন কি করেন, আন্তর্জাতিকভাবে কি করে নেওয়া। আমার স্থানীয় পর্যায়ে কিছু করার আছে। যেমন আমার এখানে একজন আর্কিটেক্ট, উনি বললেন যে আমার নিজস্ব কিছু প্র্যাকটিস আছে, আমার নিজস্ব প্র্যাকটিসে আমার ল্যান্ড ইউজটা কেমন হবে, কত % জায়গা আমি খালি রাখবো, নগরের কতটুকু জায়গা আমি ওপেন স্পেস রাখবো, কতটুকু জলাশয় রাখবো, তার পলিসিটা তো আমার হাতে। যেমন আমার অনেক দিন ধরে জিজ্ঞাসা এবং অনেকের কাছে আমি প্রশ্ন করি, সদুত্তরটি আমি হয়তো আজকে আশা করব, সেটা হচ্ছে আমাদের মতো একটা ট্রপিক্যাল হট কান্ট্রিতে ওয়েস্টার্ন ফ্যাশনের মতো টেম্পারেট কান্ট্রিজের মতো এই যে এত বড় বড় কাচের জানালা দিয়ে হাই রাইজ বিল্ডিংগুলো করে নিজস্ব হিট আইল্যান্ড আমরা ঘরের ভিতরে তৈরি করছি, এটা কি আমার দেশের টেকনোলজি? যে টেকনোলজিতে একবার রুমকে আমি গরম করছি গ্রিন হাউস দিয়ে, আবার এসি দিয়ে সেটাকে ঠান্ডা করছি, এই আর্কিটেক্ট তো আমার দেশের জন্য না। আমাকে হতে হবে আমার ট্রপিক্যাল কান্ট্রিজের মানে কি বলবো স্থাপত্য। এটার নিঃসন্দেহে একটা জবাব আমি আশা করব। ঠিক একইভাবে আমি শুধু পেভমেন্ট করে যাব, শুধুমাত্র গ্রে সিটি তৈরি করব, কোনো সবুজের কিছুই থাকবে না, এইভাবে তো এটা তো আমার উপরে, এটা তো আর ক্লাইমেট চেঞ্জ বা আন্তর্জাতিক সম্প্রদায়ের উপরে না। সেজন্য আমাকে ঘরে বাইরে দুই দিকেই পদক্ষেপ নিতে হবে। এবং আমি একজন আশাবাদী মানুষ, আমি মনে করি এখনও আমরা সাস্টেন করব, এখনও আমাদের পলিসিকে যদি স্ট্রং করে, পলিসি শুধু থাকলে হবে না, কাগজে থাকলে হবে না, এটাকে যদি প্রয়োগ পর্যায়ে নেওয়া যায়,
ড্যাপ নিয়ে কাগজে কলমে অনেক যুদ্ধ হয়েছে, কিন্তু মাঠের পর্যায়ে যেটুকু যুদ্ধ সাকসেসফুল হয়েছে তার মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়িত হয়েছে কিনা আমার মনে হয় আমরা তার প্রশ্ন রাখতে পারি। সেই জন্য যতই কাগজ কলম আমরা করি না কেন, প্র্যাকটিস যতক্ষণ পর্যন্ত আমাদের মানসম্মত না হবে ততক্ষণ ওই যে আমাদের ডাক্তার সাহেব যেরকম বললেন যে নানান রকমের স্বাস্থ্যগত ঝুঁকির মধ্যেও যাব এবং ডিসকমফোর্ট ঝুঁকির মধ্যে যাব। আমি একটু যাচ্ছি ডক্টর আব্দুল্লাহর কাছে। আমরা জানি অসাধু ব্যবসায়ীরা ফলে এবং খাদ্যে ফরমালিন সহ নানা রকম রাসায়নিক মেশাচ্ছে এবং যেটার কারণে আমরা স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছি। সম্প্রতি কুষ্টিয়া এবং মানিকগঞ্জে তরমুজকে মৃত্যু সহ অনেকের অসুস্থতার খবরও পেয়েছি। তো এই যে ফলে নানা রকম রাসায়নিক বা খাদ্যে নানা রকম রাসায়নিক মেশাচ্ছে, এতে আমরা কি ধরনের ঝুঁকির মুখে পড়ছি? না, প্রথম কথা হলো তো এই কথা তো চালু আছে বাজারে যে বিভিন্ন ফলে এই ফরমালিন থেকে শুরু করে বিভিন্ন রকম কেমিক্যাল মেশানো হয় যাতে এগুলো না পচে। আসলে মুশকিল হলো এগুলো তো কেমিক্যাল। আসলে তো কেমিক্যালটা যদি আমরা খাই, এই কেমিক্যাল মিশ্রিত ফল যদি আমরা খাই, তো প্রথমে তো পেটের পীড়া হবে, পেটের বিভিন্ন রকমের ডায়রিয়া, আমার সব অন্য যে কোনো আইবিএস, লিভারের প্রবলেম, কিডনির প্রবলেম, এমনকি দেখা যায় যেগুলো থেকে আমাদের তার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন বোন মেরো সাপ্লাই হয়, তার রক্ত শূন্যতা হতে পারে, ব্রেনের প্রবলেম হয়, লাংয়ের প্রবলেম হয়, হার্টের প্রবলেম হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ার পাশাপাশি দীর্ঘমেয়াদী একটা দীর্ঘমেয়াদী, তা তো হবেই, তার সঙ্গে দীর্ঘমেয়াদী প্রতিক্রিয়া কিন্তু অবশ্যই হবে আর কি। এমনকি যেমন ধরেন একটা প্রেগনেন্ট মা বা মানে গর্ভবতী মা যদি এগুলো খায়, তা দেখা যায় তার বাচ্চা হয়তো বিকলাঙ্গ হচ্ছে, হাবাগোবা হচ্ছে, ব্রেন হচ্ছে না, ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে না, এগুলো তো হতেই পারে। তো কাজেই এগুলো কিন্তু শুধু যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয় তা না, কিন্তু লং টাইম প্রক্রিয়া কিন্তু হবে। একটা স্টেজে দেখা যাবে এটা জাতিগতভাবে আমরা তার মেধাশূন্য জাতীয় হয়তো হয়ে যেতে পারে, এরকমও কিন্তু হতে পারে। কারণ হাবাগোবা সন্তান তৈরি হলে ওর দ্বারা আপনি দেশের জন্য ভালো কি আশা করবেন? এটা তো হতেই পারে। আর সাম্প্রতিক যেগুলো শোনা যাচ্ছে যে এই তরমুজ খাওয়ার পরে কিছু লোক মারাও গেছে, তার ডায়রিয়া জনিত কিছু রোগ হচ্ছে, তো সেটাও একই কথা, হয়তো তরমুজের মধ্যে কোনো ফলমূল মিশ্রিত বা আছে, এটা তো কেমিক্যাল টেস্ট করলে হয়তো বা বোঝা যাবে, এরকম শোনা যায় আর কি। এমনও শোনা যায় যে তরমুজের ওই মানে মিষ্টি করার জন্য চিনি মিশ্রিত পানি চিনি দিয়ে ভিতরে ঢোকানো হয়। তো এগুলো হয়তো কিছু বিচ্ছিন্ন ঘটনা, তো দু একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তরমুজের মধ্যে এতটাই আছে কিনা মনে হয় না যে এতটা আছে আর কি। তরমুজে খুব বেশি প্রবলেম বোধহয় হয় না। সবচেয়ে বড় প্রবলেম অন্যান্য ফলমূলগুলোতে, আপেল, কলা বা ধরেন আঙ্গুর, এগুলো কিন্তু কেমিক্যাল মিশ্রিত অনেকগুলো আমরা খবর পাই, অনেকগুলো পাই, এরকম রোগীও পাই আমরা, যেগুলো খেয়ে খেয়ে কিন্তু এগুলো হয়ে গেছে। সাধারণ কনজিউমার ক্রেতার কি করণীয়? তারা কি ফল খাওয়া বন্ধ করে দিবে? এটা তো আসলে তো বন্ধ করাও তো মুশকিল। কথা হলো ভালো জিনিস তো পাবেন কোথায়, সেটা তো একটা সমস্যা। প্রথমে যতটুকু পারা যায় ভালো জিনিস নেওয়ার চেষ্টা করে। যেমন একটা আম কিনলেন, দেখে নেবেন, যেমন এই সময় যেগুলো আম খুব কালার সুন্দর দেখা যায়, খুব ভালো, এগুলো ধরেই নেবেন যে মনে হয় কেমিক্যাল দেওয়া আছে, কারণ এত সুন্দর আম তো এই মুহূর্তে পাওয়ার কথা না। আরেকটা করতে পারেন যে ফলমূল কিনে অনেকক্ষণ একটু ধুয়ে নিতে পারেন, অনেকক্ষণ পানির মধ্যে একটু ভিজিয়ে রাখে, বেশ কয়েক মিনিট বা আধা ঘন্টা ধরে ভিজে তারপরে খেতে পারেন যতটুকু পারা যায়। আর একেবারে যদি অবিশ্বাস হয় নাই পারেন তাহলে অ্যাভয়েড করাই ভালো, কারণ খেয়ে যদি সমস্যাই হয় তো আর না খেলেই তো ভালো। আসলে মানে মৌসুমের ফলটা মৌসুমে খেলেই সেটা সবচেয়ে ভালো হয় আর কি, সবচেয়ে দেখে নেওয়া আর কি। যদি অসময়ে এই ফলগুলো পাওয়া যায় তখনই ধরে নিতে পারেন যে এর মধ্যে কোনো একটা প্রবলেম হয়তো বা রয়ে গেছে আর কি। এটাই কিন্তু খুব জরুরি আসলে। আমরা একটা বিরতি নিয়ে আসছি, একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখলেন ঢাকায়। আপনি বলছিলেন যে আমাদের জলবায়ুর একটা দীর্ঘমেয়াদী পরিবর্তন ঘটছে, যেটাতে শীতের সময় তীব্র শীত, গরমের সময় তীব্র গরম অনুভূত হচ্ছে। এরকম কোনো স্টাডি, কোনো গবেষণা কি আপনাদের আছে যে শীত কতটা বাড়ছে, গরম কতটা বাড়ছে? বা এখন আমরা প্রথমে যদি একটা গ্লোবাল কনটেক্সটে দেখি, গ্লোবাল কনটেক্সটের আমরা অথরিটি হিসাবে আইপিসিসি রিপোর্টগুলোকে রেফার করে থাকি, এবং আইপিসিসি এই বছরই তাদের 5th অ্যাসেসমেন্ট রিপোর্ট করেছে। এবং এই 5th অথবা 4th অ্যাসেসমেন্ট রিপোর্টের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাচ্ছি গত 100 বছরে পৃথিবীর গড় তাপমাত্রা 0.8 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, এবং 0.8 ডিগ্রি সেলসিয়াস গড় তাপমাত্রা বাড়া মানে ইট হ্যাজ এ ভেরি বিগ মিনিং। এটা হলো গ্লোবাল কনটেক্সটে। আমরা যদি আমাদের ন্যাশনাল কনটেক্সটে দেখি, আমাদের ন্যাশনাল কনটেক্সটের অধিকাংশ নলেজটাই হচ্ছে আসলে পারসেপশন বেসড, অর্থাৎ আমরা আমাদের অনুভূতি দ্বারা বুঝতে পারছি। গ্রামে গঞ্জে শহরে আমরা পারসিভ করতে পারছি যে আমাদের উইন্টারটা বেশি মাত্রায় ঠান্ডা বোধ হচ্ছে এবং সামারটা বেশি মাত্রায় গরম বোধ হচ্ছে।
কিন্তু এর পাশাপাশি মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টে আমাদের যে তথ্য আছে এরও বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে আমাদের সামারগুলি খুব বেশি হট হয়ে যাচ্ছে। এখন এই টেম্পারেচারটা কিন্তু অনেকটা কমে আসছে যদি এর সাথে রেইনফলটা অ্যাড হতো। তো এপ্রিল মাসটা কিন্তু একেবারেই আমাদের বৃষ্টির মানে সময় আমরা যেটা সবসময় শুনি যে কাল বৈশাখী ঝড় হয়, বৃষ্টি হচ্ছে না। তারপরে আমাদের ক্লাইমেটের মধ্যে আরো কতগুলো ফেনোমেনা আছে। একটা হচ্ছে মৌসুমী বায়ু বা মনসুন। মনসুনটারও যেরকম আগে এক্স্যাক্টলি যেই সময়ে যেই মাত্রায় আসতো, এখন মনসুন ঠিকই আসছে, মনসুনের ইন্টেন্সিটি অ্যান্ড টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে। শীতটাও কিন্তু যেই সময় আসতো, যেই ইন্টেন্সিটিতে আসতো, তার বিহেভটা চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমাদের এখনো শীত, গ্রীষ্ম, বর্ষা সবই আছে, শুধু তার বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে গেছে। ছেলেবেলা থেকে যেটা শুনে এসেছি বাংলাদেশ ষড় ঋতুর দেশ, 6টি ঋতু। 6টি ঋতু কি আলাদা আলাদা ভাবে এখন আইডেন্টিফাই, চিহ্নিত করা যায়? আলাদাভাবে চিহ্নিত করা গেল, আপনার যেই মাসে যেই ঋতু আসার কথা সেই মাসে আমার সেই ফসলটা কিন্তু মাঠে আছে। এখন আজকে কিন্তু বোরো ধানের আপনি জানেন ই ছাড়ার কথা, কিন্তু এখন যদি বৃষ্টিপাত না হয় তাহলে কিন্তু আমাদের এই বোরো ধানের জন্য ব্যাপক ক্ষতি হবে। এই বৃষ্টি যদি 1 মাস পরে আসে এটা আমার জন্য অতটা কাজে লাগবে না। এবং বাংলাদেশের কৃষি কিন্তু ঐতিহাসিকভাবে মূলত কিন্তু এই দেশের জলবায়ুর সাথে সম্পৃক্ত। আমরা ইরিগেশন দেওয়া শুরু করেছি তো সেই দিন থেকে, কিন্তু এই ন্যাচারাল ফিনোমেনা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমার যে লাইভলিহুড, গ্রস ইকোনমি, তার উপরে প্রভাব ফেলবে। আমার শুধু কমফোর্টের ব্যাপার নয়, সার্ভাইভাল। ঠিক উইন্টারটাও কিন্তু তাই। আমার দেশের পোশাক আশাক, শিল্প সাহিত্য সব কিন্তু ওই তাপমাত্রার সাথে প্রযোজ্য। এখন যদি টেম্পারেচার দ্রুত 3 ডিগ্রি সেলসিয়াস নেমে যায়, আমি তো আর ইউরোপের মতো সেরকম টেম্পারেচারের জন্য প্রস্তুত না। ইউরোপে যদি আজকের টেম্পারেচার আজকের ডিগ্রিতে মতো যে বেড়ে ওঠে, তারা যেমন সার্ভাইভ করতে পারবে না, আমার দেশের টেম্পারেচার যদি দ্রুত নেমে যায় আমি সার্ভাইভ করতে পারবো না। তা আমরা দেখতে পাচ্ছি এভিডেন্সিয়ালি এবং অ্যাজ ওয়েল এজ ডকুমেন্টারি সর্ব থেকে যে আমাদের উইন্টারটা বেশি কুল হয়ে যাচ্ছে, সামারটা বেশি হট হয়ে যাচ্ছে। দুটোই আমাদের জন্য সংখ্যার বিষয়। অথচ যতটুকু তথ্য আমাদের হাতে আছে, টোটাল অ্যামাউন্ট অফ রেইনফল কিন্তু সারা বছর এক হওয়া আর একদিনে সমস্ত বৃষ্টি হয়ে যাওয়া এক নয়। কিন্তু এটা ইউনিফর্মলি যেইভাবে ডিস্ট্রিবিউট থাকতে হবে সেইভাবে আছে কিনা। একদিনের তাপমাত্রা আমার অনেক বেড়ে গেল, আবার 3 দিন কমে গেল, কিন্তু গড় সেম রইল, তাতে কিন্তু আমার কাজ হবে। দেখতে হবে যে তার বিহেভিয়ারটা কি, এবং বিহেভিয়ারটা ইজ নট ভেরি ইকো ফ্রেন্ডলি, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। ডক্টর শহীদুল ইসলামের কথা প্রসঙ্গেই যাই যে আমাদের ঢাকা শহরে যেসব স্থাপত্য নির্মাণ হচ্ছে, বিল্ডিং এবং বাড়িঘর নির্মাণ হচ্ছে, সেগুলো অনেকগুলোই আমাদের পরিবেশ এবং আমাদের আবহাওয়া বা আমাদের দেশের উপযোগী না। এই ব্যাপারে কি আপনাদের কোনো স্টাডি আছে কিনা? মানে উনি যেটা বললেন একটু আগে যে গ্লাস বিল্ডিং, টল বিল্ডিং এর কথা, আমাদের এখানে এক্সটেন্সিভলি গ্লাস ব্যবহার করা হচ্ছিল। তো এটা একটা পরিষ্কারভাবে বলা যায় যে এটা একটা কাউন্টার প্রোডাক্টিভ টু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলিনেস। তো এখন এটা ওভারহিটেড হচ্ছে এবং এটা ট্রিমেন্ডাস এনার্জি কনজাম্পশন হচ্ছে ওই হিটটাকে অ্যাবজর্ব করে। তো এখন ইভেন ইউরোপেও কিন্তু এক্সপোজ গ্লাস রাখা হচ্ছে না, শেডিংয়ের কথা বলছে। তো আমাদের টপিক্সে তো ডেফিনেটলি শেডিং দরকার। আমরা যদি আমাদের সনাতন স্থাপত্যের দিকে তাকাই, আমাদের যে গ্রামীণ স্থাপত্য, আপনি দেখবেন যে এক্সটেন্ডেড রুফ থাকে, পুরো রুফটা এতই এক্সটেন্ডেড যে পুরো ওয়ালটাকে, ওপেনিংগুলোকে শেডেড রাখছে, সূর্যের রেডিয়েশন ঢুকে যাচ্ছে না, বৃষ্টির পানি বাইরে পড়ে যাচ্ছে। এই যে ফান্ডামেন্টাল অ্যাডাপ্টেশন টু ক্লাইমেট, এটা যদি মডার্ন আর্কিটেকচার আমরা নিয়ে আসি তাহলে আমরা দেখব যে গ্লাসকে আমরা শেড করতে হবে, ওপেনিং শেড। কিন্তু এখনকার যেই ট্রেন্ড আমরা দেখছিলাম যে সেখানে শেডিং ডিভাইসটা অলমোস্ট বাদ হয়ে যাচ্ছে। আমরা বিদেশি পত্রপত্রিকায় বা ছবিতে যে ধরনের আর্কিটেকচার দেখি সেই ধরনের আর্কিটেকচারকে অনেক সময় আমরা পার্সু করি। কারণ গ্লাস বিল্ডিংয়ের বেলায় আজকাল এমন হচ্ছে যে গ্লাস ফ্যাব্রিকেটাররা, সাপ্লায়ার আছে, সেখানে আর্কিটেক্ট ইনভলভ না, ওরা গ্লাস লাগিয়ে চলে যাচ্ছে, আর্কিটেক্টরা অনেক সময় বেস বিল্ডিং দিচ্ছে। তো এটা একটা প্রবলেম। তবে এখানে একটা আশার আলো বলি এটাই যে রাজুক যে আমাদের যে একটা সেন্ট্রাল প্রতিষ্ঠান, ওরা কিন্তু রিসেন্টলি একটা ন্যাশনাল ডিজাইন কম্পিটিশন কল করেছে ওদের হেডকোয়ার্টারের জন্য, যে হেডকোয়ার্টারটা গ্রিন বিল্ডিং হতে হবে। তো এটা একটা টল বিল্ডিং, গ্রিন বিল্ডিং, ট্রপিক্সের জন্য কীভাবে অ্যাডাপ্টেড এবং ন্যাচারাল ভেন্টিলেশন কীভাবে করা যায়, এই সব আইডিয়ার সন্নিবেশ করে এখানে প্রায় 44 এন্ট্রিজ ছিল। সেখান থেকে টপ এন্ট্রিজগুলোকে সিলেক্ট করা হয়েছে। রাজুক এটা বিল্ড করতে যাচ্ছে। তো এটা কিন্তু আমাদের রাজুক নিজেদের বিল্ডিং এর ব্যাপারে এটা করলো, কিন্তু যখন অন্যরা না, রাজুক যদি করে সেটার ক্ষেত্রে কি তাদের কোনো নির্দেশনা আছে যে না, রাজুক যদি করে, রাজুক কিন্তু আমরা প্রায় অলমোস্ট ইনঅ্যাক্টিভ এবং কোনো ধরনের এক্সাম্পলারি কোনো কাজ
এই ধরনের বিল্ডিং ইন্ডাস্ট্রি দেখি না, কিন্তু ওরা অবশ্যই যদি এটা একটা ভালো বিল্ডিং ওরকম তৈরি করতে পারে তাহলে এটা কিন্তু একটা রিপল ইফেক্ট হবে হোল অফ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে। আপনার কি এটা- তখন সবাই আমার মনে হয় এই ব্যাপারে আরো বেশি সজাগ তবে হবে। এটা কি মনে হয় না যে আমাদের যেটুকু ওপেন স্পেস এখনো আছে এবং যেটুকু গ্রিন আছে, বিশেষ করে যে ওয়াটার বডিজ অ্যান্ড ক্যানেলগুলো আছে, এগুলোকে যদি রিস্টোর ফাংশনাল করা যায় আমাদের পরিস্থিতিটা অনেকটা ইমপ্রুভমেন্ট ডেফিনেটলি সেটা ইমপ্রুভ করবে। এই জন্য আমি যেটা বলি, আমরা যদি ন্যাশনালি কোনো মরাটোরিয়াম ঘোষণা করতে পারতাম, অল গ্রিন ফিল্ডস, ওপেন স্পেস, এই দিঘি, তারপরে ওই যে- আপনার যে ক্যানালস, canals রিভার্স, গুলো, হ্যাঁ। এখানে কোনো ধরনের কনস্ট্রাকশন করা যাবে না, অ্যাটলিস্ট 10 ইয়ার্সের জন্য মরাটোরিয়াম ঘোষণা করি। এবং Then এখানে আরেকটা বিষয় আছে যে তারপর আমরা আমরা planning যে করে একটা এটাকে ঠিক হাইড্রোলজিক্যাল করলাম। সাইকেল বলি, একটা হাইড্রোলজিক্যাল সাইকেল, একটা গ্লোবাল কনটেক্সটে হাইড্রোলজিক্যাল সাইকেল আছে, একটা আছে আমাদের আরবান হাইড্রোলজিক্যাল সাইকেল, এবং এই হাইড্রোলজিক্যাল সাইকেল ভেরি মাচ ইন্টারাপ্টেড বাই দিস ওয়াটার বডিজ গুলোকে যদি আমরা এবং seal করে ল্যান্ডফিলস ফেলি। এবং আমরা যে ইয়েগুলো করছি ফ্লাড ground water ভরাট করে restore, ফেলছি, সেটাই। সেটা হাইড্রোলজিক্যাল আপনি বিহেভিয়ার। আপনি যে গ্লাসের কথাটা যে বলেন, বিল্ডিং সুন্দর সুন্দর গ্লাস দিয়ে, আসলে বিল্ডিং এর সৌন্দর্যের জন্য এটা করছে। তা আমাদের তো এতদিন ধারণা ছিল যেটা মধ্যে খুব ভালো, কত সুন্দর, ভালো দেখা যাচ্ছে, কিন্তু এত যে হচ্ছে এদিকে কেউ একদিন পর্যন্ত কেউ চিন্তাও করে নাই বা সেটা কেউ কোনো বলছিলাম যে objection রাজুক দেয় না যদি এখনো। নিজেরা গ্রিন এটা নিজেরা কিছু করে নাই এখন করতে এটার পারে, জন্য। তাহলে তারা অন্যান্য বিল্ডিং স্থাপনা তৈরির ক্ষেত্রে কি এমন কোনো নির্দেশনা না, বা- রাজুক যদি একটা সরকারি প্রতিষ্ঠান হয়ে যদি একটা ফরওয়ার্ড লুকিং বিল্ডিং তৈরি করতে পারে যেটা একেবারে গ্রিন, এবং 2021 বা 40 সালে ইট উইল স্টিল বি স্মার্ট বিল্ডিং, এটার একটা ইফেক্ট আপনি প্রাইভেট সেক্টরে পড়বে। না, কিন্তু এতদিন কেউ উদ্যোগ নেয় না এটা, বা কেউ চিন্তা ভাবনাই করে নাই এরকম গ্রিন সমানে হচ্ছে, গ্লাস লাগায় সুন্দর সুন্দর বিল্ডিং হচ্ছে, ইভেন ক্লিনিক, হসপিটাল, এগুলো তো দেখছি সুন্দর সুন্দর না হচ্ছে, এটা করেনি এই কারণে আমাদের বিল্ডিং রেগুলেশনে এটা গ্লাস কোনো- লাগানোর এটা ব্যাপারে কোনো নিষেধ- বাধ্যবাধকতা নেই। নিষেধ ছিল না, তো ওই জন্য সেটাই এটা বলছেন হয়ে যে গেছে, হয়নি। রাজুক যদি করে। এটা শুধুমাত্র সৌন্দর্যের ব্যাপার নয় এবং কমফোর্ট, এটা একটা হিউজ অ্যামাউন্ট অফ এনার্জি, যেখানে আমাদের এনার্জি ক্রাইসিস আছে। লোডশেড, একদিকে জনগণ লোডশেডিং এর কারণে না, এখানে সেখানে আরেকটা বলি আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে অ্যাস্থেটিক্স এর প্রশ্ন আপনি বললেন। অ্যাস্থেটিক্স এর সাথে কিন্তু আমরা এখন বলি বায়োক্লাইমেটিক আর্কিটেকচার, মানে আর্কিটেকচারকে বায়োক্লাইমেটের প্রতি রেসপেক্ট দেখাতে হবে, এটাকে সমন্বয় করে না, সেটা ঠিক হতে আছে, হবে। আমার প্রশ্নটা ওই জায়গায় ছিল। তো আমরা যেগুলো দেখতেছি মনে হয় কত সুন্দর লাগে, রাজুকের কেউ যেহেতু এটা চিন্তা কোনো করলো না, বা রাজু বিধিনিষেধ কোনো ছিল অ্যাটেম্প না। নিল না কেন, সেটাই আমার প্রশ্নটা। হ্যাঁ, এখন একটা অ্যাওয়ারনেস এসছে আর কি, এটাই সেটাই, একটা- রাজুকের বিধিনিষেধ না থাকার সুযোগে এগুলো সুযোগে এটা হয়েছে। হয়ে গেছে আমি একটা অন্য আসলে। প্রসঙ্গে আসছি আপনার কাছে, যে এই যে তাপমাত্রা হঠাৎ করে অস্বাভাবিক বৃদ্ধি পেল, এতে একটা অন্য সমস্যাও দেখা দিয়েছে। আমরা পত্রপত্রিকায় দেখেছি যে যেসব ঔষধ রুম টেম্পারেচারে রাখার কথা, রুম টেম্পারেচার বলতে 30 ডিগ্রি বা 35 ডিগ্রি সেলসিয়াসের কথা বলেছিল, সেই টেম্পারেচারে রাখার কথা, এখন সেগুলো অনেক ক্ষেত্রেই সেটা মেনটেন করা সম্ভব যাচ্ছে না, হচ্ছে না, সম্ভব হচ্ছে না। কারণ তাপমাত্রা অনেক বেড়ে বেশি হয়ে যাচ্ছে। সেই যাচ্ছে, ক্ষেত্রে ওই ওষুধগুলো একটা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে, এবং একজন ক্রেতা হিসেবে আমাদের সাধারণ মানুষের একটা আশঙ্কা যে আমরা ঠিক ওষুধটা, ঠিক মানের ওষুধটা পাচ্ছি কিনা, এই ব্যাপারে আপনার। আসলে ঠিকই বলছেন, আমি আগেই বলছি যে আসলে টেম্পারেচার বাড়ার জন্য সব দিক দিয়েই প্রবলেম হচ্ছে। তার মধ্যে এটা খুব একটা বার্নিং ইস্যু। এখন যে দোকানে ওষুধগুলো রাখলো ওরা ঠিকভাবে প্রিজার্ভ করে কিনা তাও সন্দেহ হয় আমার, কারণ যদি ঠিকভাবে প্রিজার্ভ না করে এই মেডিসিনগুলো তো ডিকম্পোস্ট হয়ে যাবে। ডিকম্পোস্ট একটা কেমিক্যাল জিনিস, তো দেখবেন যে অন্য একটা কেমিক্যাল তৈরি হবে। তাতে হবে কি, এগুলো যারা খাবেন, যারা রুগী, যারা এই মেডিসিনগুলো ব্যবহার করবেন, একে তো রোগ তো ভালোই হবে না, তারপরে নতুন রোগের সৃষ্টি হবে আরো। এই ক্ষেত্রে আমার দুটো প্রশ্ন, একজন ক্রেতা কিভাবে এটার হাত থেকে বাঁচতে পারে, এবং বিক্রেতাও যেন ক্ষতির মুখে না পারে, তার কি করণীয় আছে? দুইটাই একটা, যদি হ্যাঁ, প্রথম বলতেন। হলো ক্রেতা, তো তার তো বুঝতে অসুবিধা হবে অবশ্যই। তাদের একটা কাজ করতে পারে, একটা ভালো দোকান থেকে, যে দোকানে এসি আছে বা ভালো প্রিজার্ভের সিস্টেম আছে, ওই দোকান থেকে কিন্তু তারা ওষুধগুলো কিনতে পারে। অনেক সময় ছোটোখাটো দোকান, আমি তাদের বিরুদ্ধে বলছি না, কিন্তু তারা যদি ভালো করে প্রিজার্ভ না করে, তাহলে তো ওখানে এসি আছে বা ভালো প্রিজার্ভের সিস্টেম আছে, ওই দোকান থেকে কিন্তু তারা ওষুধগুলো কিনতে পারে। অনেক সময় ছোটোখাটো দোকান, আমি তাদের বিরুদ্ধে বলছি না, কিন্তু তারা যদি ভালো করে প্রিজার্ভ না করে, তাহলে তো ক্রেতা তো অবশ্যই ক্ষতির সম্মুখীন হবেন। আর বিক্রেতার ব্যাপারেও যেহেতু উনি বিজনেস করবেন, উনি একদিক দিয়ে বিজনেস করবেন, তার বিজনেস ঠিক রাখতে হবে, কিন্তু সেগুলো যেন উনি মেনটেন করার চেষ্টা করেন, যেন এই মেডিসিনগুলো যেন ঠিক থাকে। কারণ উনি বিক্রি করে তার লাভ উনি নিলেন, কিন্তু যার কাছে বিক্রি করেন উনি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য তো তাকে মেনটেন কিছু করতেই হবে। তার জন্য তার দোকানটা ওইভাবে সাজাবে, দোকানে যদি এসির ব্যবস্থা করতে পারে, হিট মেনটেন করে যতটুকু করা যায় এতটুকু করতে হবে, না হলে কিন্তু এটা আসলে একটা ভয়াবহ সম্মুখীন হতে হবে আমাদের অনেক কিন্তু ক্ষতিগ্রস্ত। আরেকটা আমরা। বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম, হিট স্ট্রোকের কথাটা আপনি শুরুতেই বলেছেন, ওটা যদি আরেকটু বিস্তারিত ব্যাখ্যা করতেন, যে এটার উপসর্গগুলো কি দেখে আমরা বুঝতে পারবো যে একজন মানুষ এটা বোঝার আক্রান্ত উপায় হলো, হতে যাচ্ছে? স্ট্রোক মানে ওভারঅল তো একটা খারাপ, যে মানুষের একটা ধারণা তো আছে স্ট্রোক বলতে আসলে ব্রেনের প্রবলেম হচ্ছে। এটার মূল কথাটা হলো, খুব হট এনভায়রনমেন্টের মধ্যে, খুব উচ্চ রক্ত মানে উচ্চ তাপমাত্রার মধ্যে একটা মানুষ যদি ওই তাপমাত্রার মধ্যে এক্সপোজড হয়,
যে কোনোভাবে শ্রমিক রাস্তায় কাজ করে, রিক্সাওয়ালা বা কৃষক জমিতে কাজ করে, অথবা ইন্ডাস্ট্রিতেও যদি খুব হট এনভায়রনমেন্টে কেউ কাজ করে, তার বডির টেম্পারেচার বেড়ে যাবে। এতে যদি একটা লিমিট 104 বা 105 ডিগ্রি ফারেনহাইট ক্রস করে যায়, তাহলে তার বডির যে রেগুলেটরি সিস্টেম এটা কিন্তু আলটিমেটলি ফেল করে। দেখা যায় তার বমি শুরু হয়, মাথা ব্যথা, ক্লান্তি, দুর্বলতা, অনেক জ্বর উঠলে যেগুলো হয়, বডিতে পেইন করতে পারে, এগুলো হতে পারে। একটা স্টেজে সে কনফিউশন, ড্রাউজিনেস, ডিজিনেস এগুলো হয়। একটা স্টেজে গিয়ে তার টোটাল যখন ফেলিউর হয়ে যায় টেম্পারেচারটা, তখন সে অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়, ওইটিকে আমরা স্ট্রোক বলি, ওই পর্যায়টাকেই। এবং এটা এত সিরিয়াস, যদি সাথে সাথে ট্রিটমেন্ট না করা হয়। এরকম পরিস্থিতিতে প্রাথমিক চিকিৎসা কি প্রাথমিক চিকিৎসার প্রথম কথাই হলো যে যখন এটা মনে হবে যে অ্যাটলিস্ট তার টেম্পারেচার বেশি, অজ্ঞান হয়ে গেছে, অ্যাটলিস্ট তাকে একটা কুল এনভায়রনমেন্টে আনতে হবে আর কি। ছায়ার মধ্যে আনতে হবে, গ্রামে কাছে থাকলে গাছের নিচে আনবে, বা ঘর কাছাকাছি থাকলে ঘরে আনবে, 1 নম্বর। 2 নম্বর হলো যদি ফ্যান থাকে ফ্যান চালাবে, কিছু না পেলেও তাল পাতার পাখা যদি পায় তাও হতে পারে। সবচেয়ে ভালো যদি এসি থাকে, তাহলে ওইটা মেনটেন করতে পারলে ভালো। আর বডিটা তাকে স্পঞ্জ করাতে হবে কয়েকবার করে, একটু গরম ঠান্ডা পানি দিয়ে বডিটা যদি স্পঞ্জ করাতে পারে, তার টেম্পারেচার নামাইতে হবে আর কি। এর সাথে আমরা জ্বর কমানোর জন্য বিভিন্ন রকমের ট্যাবলেট বা আজকাল সাপোজিটরি পাওয়া যায়, এগুলো যদি সম্ভব হয় করতে হবে। আরও ভালো, সবচেয়ে ভালো হবে এই ধরনের রোগীকে দ্রুত কোনো হসপিটালে স্থানান্তর করতে হবে, নাহলে তার কিন্তু মৃত্যু হার ঠেকানো কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে আর কি, খুব সিরিয়াস অবস্থা হয়ে যাবে। আমাদের যেরকম প্রায় দেখা যায় যে আমাদের মধ্যে অনেকের এই কালচারটুকু আছে, প্রচন্ড গরমের মধ্যে অনেক ঘেমে টেমে ঘরে ফিরে ছায়ের সাথে সাথে পানি পান করে। এটা কতটুকু মানে সাথে সাথে পানি তো ঘাম দিলে তো বডির ডিহাইড্রেশন হয়, পানি তো পান করতেই হবে। রেস্ট নিয়ে নাকি না, পানি পান করলে অসুবিধা নেই, পানি পান করতে হবে বিশুদ্ধ পানি, সাথে একটু সল্ট মিশ্রিত পানি হলে ভালো হয়। অবশ্যই, মানে সল্টেড পানি, তরল, সল্ট পানি এবং লবণ অবশ্যই মিশ্রিত হলে ভালো, ওর স্যালাইন হলে কিন্তু আরো সবচেয়ে ভালো হয়। জি, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই ছিল আজকের ডেডলাইন ঢাকায়। দেখা হবে আগামী শুক্রবার নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।